This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে বর্তমান যে সিচুয়েশনটা হচ্ছে এই সিচুয়েশনটা কিন্তু কোনো ডেমোক্রেটিক ফোর্সের হাতে নেই। একটু আগে বিনা ম্যাডাম বলছিলেন যে উই ওয়ান্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন of গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। We want permanent peace inside the Bangladesh. We want friendship with India as previous. কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই আমরা বাংলাদেশের সম্পর্কে যারা জানি, বাংলাদেশ সম্পর্কে যারা খোঁজ রাখি, আমি নিজে ভিকটিম। আমি পৃথিবীর আলো দেখেছি আমার মায়ের হাত দিয়ে, মায়ের কোলে। আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য দিদেন, এখন শ্রীমতী গায়ত্রী অধিকারী। উনি ওনার এন্টায়ার পরিবার, ওনার পিতা মাখনলাল ভট্টাচার্য টিচার ছিলেন বরিশাল। 1959-এ উনাদেরকে চলে আসতে হয়। তখন বাংলাদেশ সৃষ্টি হয়নি, পাকিস্তান ছিল। এমন পশ্চিমবঙ্গে মোর দেন 2 crore হিন্দু আছে যারা শুধু হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, এক কাপড়ে নিজেদের ধন সম্পদ সব ফেলে রেখে দিয়ে শুধু প্রাণটা বাঁচানোর জন্য। ন্যাচারালি এই অনুভূতি তো যারা সাফারার তাদের মধ্যে এই অনুভূতিটা বেশি করে কাজ করে, আমার মধ্যেও সেটা কাজ করে। ন্যাচারালি তখন পাকিস্তান ফোর্সের যে ডোমিনেন্সি ছিল, হিন্দু মুসলমান ইস্যু নয়। বাংলাদেশে আমি মনে করি 80% মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, 80% মানুষ তারা রেডিক্যাল ফোর্স, এক্সট্রিমিস্ট ফোর্স, IS, হামাস, রাজাকার এবং প্রো পাকিস্তান ফোর্সের এগেনস্টে। সেদিন যারা পাকিস্তানিরা তারা হিন্দু শূন্য করতে চেয়েছিল, যেহেতু দ্বিজাতি তত্ত্বে 1947 সালের 15ই আগস্ট দুটো দেশ ভাগ হয়েছিল, যেহেতু দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এখানে হয়েছিল কলকাতায়, যেহেতু লক্ষ্মী পুজোর দিন নোয়াখালী ম্যাসাকার হয়েছিল, সেইখান থেকেই এদের শুরু। 71-এর মুক্তিযুদ্ধের পরে একটা শিক্ষিত ভদ্র একটা কালচারাল ফোর্স তাদের হাতে বাংলাদেশটা যায় এবং সেখানে ভারতের আর্মি এবং BSF এর কতটা কন্ট্রিবিউশন ছিল এবং ওই দেশে থাকা হিন্দুদের, তখন হিন্দুদের পার্সেন্টেজ 1971-এ বাংলাদেশে 22% ছিল, যা আজকে 7%-এ নেমে এসেছে। তাদের কত কন্ট্রিবিউশন ছিল, মুক্তিযুদ্ধে কত প্রাণ দিয়েছিল, তার তথ্য ডাটা সবাই জানেন। তারপরে কখনো আর্মি কু হয়েছে, কখনো BNP এসেছে, কখনো এক্স আর্মি চিফ হুসেন মোহাম্মদ এরশাদ তার জাতীয় পার্টি ফর্ম করে, কখনো আওয়ামী লীগ এসেছে, কখনো আওয়ামী লীগ গেছে, কখনো আর্মি কুতে গেছে, কখনো ভোটে হেরেছে। যে এখন যে ফোর্সের হাতে বাংলাদেশ গেছে, ইটস এ কমপ্লিটলি এক্সট্রিমিস্ট ফোর্স এবং এরা প্রো পাকিস্তানি। এদের রোল 1971-এ ইন ফেভার অফ পাকিস্তান ছিল, যাদেরকে বাংলাদেশের মানুষ ওপার বাংলা এপার বাংলা আমরা রাজাকার বলে বলি। ন্যাচারালি পাকিস্তানিদের যে 93,000 আর্মি সারেন্ডার করা ভারতীয় আর্মি চিফের কাছে, সেই যে রাগ, সেই যে ক্রোধ, সেটা এখন সুদে আসলে তুলে নিচ্ছে এবং যিনি গ্রামীণ ব্যাংকের নামে
শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট দেখেন এবং বিদেশে থাকতে স্বচ্ছন্দ বোধ করেন যে তার সঙ্গে বাংলাদেশের মাটির কোনো আত্মিক রিলেশন নেই। মিস্টার ইউনুস তিনি কার্যত তিনি এনজয় করছেন এবং তার যে গ্রামীণ ব্যাংক তাকে প্রোটেক্টেড করছেন। সম্প্রতি যে ট্যাক্স ইম্পোজ করেছেন দেশের মানুষের উপরে, তাতে 29 সাল পর্যন্ত এক্সামশন পেয়েছে বাংলাদেশ গ্রামীণ ব্যাংক। ওনার হাতে কিছু নেই। অপারেশন ডেভিল হান্ট বলুন, 5 আগস্টের পরে আওয়ামী লীগের লোকেদের টার্গেট করে খুন করা, জ্বালিয়ে দেওয়া, হিন্দুদের মন্দির ভাঙা, আদার মাইনরিটি কমিউনিটি বুদ্ধিস্ট খ্রিস্টান তাদের উপর অত্যাচার করা, পাহাড়ের উপরে যারা ত্রিপুরী চাকমা তাদের উপর অত্যাচার করা, সবটাই হচ্ছে কিন্তু এই বাংলাদেশে একটা অত্যন্ত চরম উগ্রবাদী মৌলবাদী ফোর্স, যারা নারী শিক্ষা মানে না, যারা নারীর স্বাধীনতা মানে না, যারা কালচারাল বাংলাদেশ মানে না, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশাল ব্যাপ্তি তাকে অস্বীকার করে, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, এই ফোর্সের হাতে বাংলাদেশ চলে গেছে। এবং ওরা যেভাবে গ্রাসরুট লেভেলে মুক্তিযুদ্ধের ধারক বাহক বা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সৈনিক এবং ফাইনালি সনাতন কমিউনিটি, এদেরকে টার্গেট করে করে শেষ করছে। আগামী 6 মাসের মধ্যে ওয়ার্ল্ড কমিউনিটি যদি কূটনৈতিক ভাবে হোক, রাজনৈতিক ভাবে হোক, ডায়লগের মাধ্যমে হোক, অথবা অ্যাজ লাইক অ্যাজ 1971 শক্তি দেখিয়ে হোক, যদি কিছু করতে না পারে, বাংলাদেশ কার্যত ওয়ান ফাইন মর্নিং পাকিস্তানের সঙ্গে যদি মার্জার হয়ে যায়, আমরা অন্তত অবাক হব না। আজকে বাংলাদেশে আপনারা যারা, আমি তো প্রথম পেয়ে যাই, রাত্রি 2টোতেও কিছু হলে আমাকে প্রথম পাঠিয়ে দেয় ওখানকার লোকজন। আমিও সরাসরি কিছু করতে না পারলেও 5 আগস্টের পরে আমি এই বাংলার মুক্তিযুদ্ধের সমর্থকদের নিয়ে, আমি এই বাংলার হিন্দু কমিউনিটিদের নিয়ে, এই বাংলায় যারা ওপার বাংলা আত্মীয় আছে তাদের স্বজনদেরকে নিয়ে আমি চেষ্টা করেছি একটা কন্টিনিউয়াস ক্যাম্পেইন এবং মুভমেন্ট সেটাকে চালু রাখা। এত স্বাভাবিকভাবে আমি মনে করি যে টাইম এসে গেছে। I would like to request Madam Sikri that please look into the matter very carefully and talk to international authority, international human rights organization and top brass of our country to resolve the matter, to save the life, to save the democracy inside the Bangladesh. Otherwise, এটা আমাদের হাতের বাইরে চলে যাবে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। তাই আমি মনে করি আজকের এই সিম্পোজিয়ামে আমাদের বীণা ম্যাডাম তার ভাস্ট এক্সপিরিয়েন্স অ্যাজ এ মানে ওখানকার অ্যাম্বাসেডার তিনি বলেছেন, স্বপনদা বলেছেন, অন্যান্যরা বলেছেন। আমি কনক্লুশন এটাই টানবো যে আমাদের এপার বাংলা ওপার বাংলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িকে ধ্বংসস্তূপে এরা পরিণত করেছে, এই ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই শক্তি আর যাই হোক এটা গণতান্ত্রিক শক্তি হতে পারে না। এবং এরা পাকিস্তানের বাংলাদেশের রাষ্ট্রদূতকে নিয়ে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে পাকিস্তানকে হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে, যেভাবে বাংলাদেশের বাণিজ্যিকভাবে পাকিস্তানকে এন্ট্রি দিচ্ছে, যেভাবে ভারতীয় বিএসএফ এর সঙ্গে প্রত্যেক দিন অশান্তি লাগাচ্ছে, পায়ে পায়ে রেখে ঝগড়া লাগাচ্ছে, তাতে আর যাই হোক এরা কখনোই ডেমোক্রেটিক ফোর্স হতে পারে না। এদেরকে দিয়ে ওই কান্ট্রিতে ডেমোক্রেসি রেস্টোর করা যেতে পারে না
এবং এরা সমস্ত কমিউনিটিকে নিয়ে একটা যে ইউনাইটেড বাংলাদেশ এরা কখনোই এগিয়ে নিয়ে যেতে পারে না, এটা আমার ক্লিয়ার অবজারভেশন। এবং এপার থেকে আমরা আমাদের সাধ্যমতো যা যা করার করি, ভবিষ্যতেও করব। আমি শুধু অনারেবল প্রাইম মিনিস্টার বা তার সরকার, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে, তার মাননীয় ভগিনীকে ভারতে রাজনৈতিক শেল্টার দিয়েছে, আমি এই মিটিং থেকে অ্যাজ এ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষে আমি একটা জিনিস দাবি করব, আওয়ামী লীগ করার অপরাধে এবং হিন্দু হওয়ার অপরাধে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হচ্ছে তাদেরকে দয়া করে জেলে পুরবেন না। তারা যেভাবেই হোক প্রাণ বাঁচানোর জন্য এখানে এসেছে। ভারত অতিথি পরায়ণ দেশ। আমাদের গুরুদেব দলাই লামাকেও ভারত চীনের রক্তচক্ষু উপেক্ষা করে এখানে শেল্টার দিয়েছে। হাসিনা ওয়াজেদকেও শেল্টার দিয়েছে, আজকে নয় এর আগেও দিয়েছে, বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেও তার পরিবারকে দিয়েছে। আমি বলবো কাস্ট ক্রিড কিছু দেখার দরকার নেই। বাংলাদেশে জীবন বাঁচানোর জন্য যারা এসেছেন তারা শরণার্থী, আর যারা এই ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষে জঙ্গিবাদকে স্থাপন করতে চাইছে সেই রোহিঙ্গারা তারা হচ্ছে অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যে ব্যবস্থা অনেকগুলি স্টেট গভর্নমেন্ট দিল্লি মহারাষ্ট্র নিচ্ছে, আমরা তাকে সমর্থন করি। কিন্তু প্রমিনেন্ট আওয়ামী লীগ লিডার্স যাদের কারোর কাছে এখনই পাসপোর্ট নেই, ভিসা নেই, সব টেনিয়র চলে গেছে। 85 বছরের হিন্দু মা, তাকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 2 মাসের জেল দেওয়া হয়েছে। 2 বছরের জেল থাকে এই আইনে। তার বয়স দেখে জাজ এতটা ইমোশনাল হয়ে গেছেন, বলছেন আইন তো সবার উপরে, আমি আপনাকে 2 মাস জেলে পাঠাতে বাধ্য হলাম। আমরা এটা দেখতে চাই না। আমরা এদেরকে শরণার্থী বলি। এই শরণার্থীদের জন্য এই পশ্চিমবঙ্গ থেকে দলমত নির্বিশেষে সকলের আওয়াজ ওঠানো উচিত। এবং কেউ যদি আসে মোটা কাপড় মোটা ভাত দিয়ে তাদের দরজা খুলে বাড়িতে রেখে দেওয়া উচিত, এটা আমি মনে করি। তাই আজকের এই সিম্পোজিয়াম সেফ বাংলাদেশ, সেফ মুক্তিযুদ্ধ এবং 71 ভুলিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। 2200 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের সাথে, যার মধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু রাজনৈতিক কারণে 596 কিলোমিটার জায়গা জমি দেয়নি বিএসএফ কে। অতিথি দেব ভব, মুক্তিযুদ্ধের সৈনিকরা আমাদের অতিথি, আমাদের আত্মীয়, আমরা তাদেরকে আলিঙ্গন করব এবং শেল্টার দেব। আর অনুপ্রবেশকারী যারা আনসারুল বাংলার 7 সেকেন্ড নামে যারা মুর্শিদাবাদে এসে 1.5 বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়ে 3 বার ভোটদান করে আজকে আসাম পুলিশের হাতে ধরা পড়েছেন, এই এক্সট্রিমিস্ট ফোর্সকে জামাত, হেফাজত, রাজাকারের বন্ধুদের, যাদের একটাই কাজ বিস্ফোরণ ঘটাও, খুন করো, নারীর স্বাধীনতা কেড়ে নাও, মৌলবাদের চাষ করো, জঙ্গিবাদের চাষ করো, খুন করো, আগুন জ্বালাও, লুট করো, ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই যাদের একমাত্র এম এন্ড অবজেক্ট, সেই ফোর্সকে এলিমিনেট করা দায়িত্ব আমাদের সকলের। সরকারও করবে, আমরাও পাশে থাকবো।